আচ্ছা, আচ্ছা, আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। দুপুর হলে হয়তোবা নেটওয়ার্কের সমস্যা হয়। আপনাদের আগে সকালে একটা ক্লাস নিয়েছি, নো ইন্টারাপ্ট। আপনাদের সাথে লাস্ট ক্লাসেও একটু ইন্টারাপ্ট হয়েছিল। দেখা যাক আজকে কতটুকু ইন্টারাপ্ট ছাড়া ক্লাস নেওয়া যায়। আচ্ছা, যেটা বলা হচ্ছিল যে নেক্সট উইকে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টটা Google ফর্মে হবে। ওখানে এমসিকিউ আর ২ একটা শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকবে 15 মার্কসের। তো আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হবে ততটুকুই আপনাদের সিটির সিলেবাস। তো সিটি এর বিষয়ে কি কারো কোনো কথা আছে? কি বার কোন বারে পরীক্ষা? আজকে কি বার? আজকে মঙ্গলবার। তাহলে সামনের উইকের মঙ্গলবারে অবশ্য আপনাদের ক্লাসরুমে আমি নোটিশ দিয়ে দিব। তো আগে থেকে আপনাদের জানিয়ে রাখি, তাহলে মেন্টাল প্রিপারেশন যে টপিকস গুলো পড়া স্যার হয়েছে। সামনের মঙ্গলবার তো স্যার 26 তারিখ পরে মনে হয় সম্ভবত। ওই দিন তো আমাদের আরেকটা সিটি আছে। আরেকটা সিটি তা এখন তো টার্মের শেষের দিকে। এখন তো একদিনে তো ২ টা সিটি থাকাটা স্বাভাবিক। স্যার যদি স্যার সম্ভব হয় স্যার তাহলে একটু আগ-পাশ করে দিলে খুব ভালো হয় স্যার। মানে যদি একটু আপনার আগ সম্ভব হয় আর কি। আচ্ছা, মানে ১-৫ মানে কি তার পরের উইকের কথা বললেন নাকি আপনার না তার পরের ক্লাস উইকে না, তার ২ দিন পরে দেন তাতে কোনো স্যার সমস্যা আপনি নাই। কিন্তু 27 আপনি 28 তারিখে দেন, ২৮ তারিখ মানে সেটা ভালো। আপনাদের ক্লাসটা ২৮ বৃহস্পতিবার তারিখে নিব। আচ্ছা, দাঁড়ান আমি একটু শিডিউলটা একটু দেখে নিই। শিডিউলটা একটু দেখেন। ২৮ তারিখ বৃহস্পতিবার। আচ্ছা, হ্যাঁ, যেদিন আপনাদের এক্সাম নেওয়া হবে ওদিন ক্লাস হবে না, শুধুমাত্র আপনার ক্লাস টেস্ট হবে। আর আপনাদের ক্লাস শুধুমাত্র টেস্ট, এক্সামটা, জি হ্যাঁ, স্যার। শুধুমাত্র এক্সামটা হবে ওই দিন। যেহেতু আপনাদের কোনো রিটেন না, কিন্তু আপনারা সবই গুগল ফর্মে জি লিখবেন। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলেও কি আপনাদের জন্য প্রেশার হবে? ধরেন অন্য একটা সিটি থাকলেও, আচ্ছা যদি সমস্যা হয় তাহলে একদিন পরে বা ২ দিন স্যার পরে। আমাদের সিটিটা হচ্ছে ম্যাথ সিটি স্যার। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য ভালো হয় হচ্ছে বলছেন ২৮ তারিখ হলে ভালো হয়। জি স্যার, আপনি মানে নিশ্চয়ই। 26 তারিখ ক্লাস নেন আর আমরা 28 তারিখ পরীক্ষা দিই। আমাদের 28 তারিখ বৃহস্পতিবার তো স্যার ওই দিন আমাদের উইকেন্ড। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো যে কি করা যায়। ঠিক আছে, আপনার ২৬ তারিখে ছুটি না পড়ে সেটার চেষ্টা করব। আর হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে। অ্যাসাইনমেন্ট সামনের উইকে আমি আপনাদের দিয়ে দিব। যেহেতু মাঝামাঝি ফেব্রুয়ারির মাঝামাঝি এক্সাম হবে, তার আগে আমাদের এই জিনিসগুলো সব নিয়ে রাখা দরকার। আবার পরে আবার যদি ফেব্রুয়ারি থেকে আপনাদের অফলাইন ক্লাস শুরু হয়ে যায় বা যদি এক্সাম অফলাইন হয়, এজন্য তার আগে এগুলো আমরা নিয়ে ক্লিয়ার করে রাখবো। ঠিক আছে, আপনাদের কাছে ২৬ তারিখে এক্সাম না পড়ে তার চেষ্টা করব আমি। জি স্যার, আচ্ছা। দোয়া করেন যাতে এক্সাম গুলো অনলাইনে হয়। হ্যাঁ, অনলাইনে হয়। আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের আমি চেষ্টা করতেছি যে সিলেবাস খুব বেশি বড় না হয়, যাতে আপনারা আ বড় না করেন। জি স্যার, বড় না হয়, যেহেতু আমিই পড়াবো, যাতে করে জি আপনাদের স্যার, এক্সাম বুঝতে গুলো পারছি। ভালো হয়, সবাই একটা ভালো গ্রেড পান। এই করোনার ভিতরে কষ্ট করে আপনারা অনলাইনে ক্লাস জি স্যার। করতেছেন, এর ভিতরে যদি আবার রেজাল্ট খারাপ হয়, খুবই প্যাথেটিক হয় বিষয়টা। এজন্য চেষ্টা করব যাতে সিলেবাসও বড় না হয়। আপনি রিজাল্টের দিক দিয়ে জি স্যার আপনি স্যার। অনেক সাপোর্ট হয়ে কাজ করেন, জানেন স্যার আপনি যথেষ্ট মার্ক দেন। আর একটু ঠিক মানে আছে। এর থেকে আর লাগে না স্যার আপনি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা লাস্ট ক্লাসে যে টপিকস গুলো দেখতেছিলাম সেইগুলোতে আমরা ফিরে যাই। আপনারা মাইক্রোফোন অফ রাখেন। যদি কোনো দরকার হয় তখন আমাকে জানাবেন। আচ্ছা, লাস্ট ক্লাসে স্যার আমরা, সিলেবাস কি স্যার আজকে যে পর্যন্ত পড়াবেন এই পর্যন্তই? হ্যাঁ, আজকে যে পর্যন্ত পড়ানো হবে এই পর্যন্তই সিটি হবে। তো কি, কি টপিকস পড়া হয়েছে আমি ঠিক আছে। লাগলে আপনাদের ক্লাসরুমে আবার একটা যে পোস্ট দিব সেখানে বলে দিব এই টপিকস এর উপরে। যদি আপনাদের নেক্সট উইকের সিটি নাও নেই, তবুও আপনাদের এই সিলেবাস চেঞ্জ হবে না। আজকে যে পর্যন্ত হয়েছে পড়ানো এই পর্যন্তই আপনাদের সিটির সিলেবাস। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখতেছিলাম, হয়তোবা দু একটা দেখতে পারি। টেকনিক্যাল ইস্যুর জন্য শেষ করা সম্ভব হয় নাই। তো আমরা এখান থেকে আবার বিষয়গুলো আরেকটু রিভিউ করে যাই। আচ্ছা, ৪ ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নরমালি যেকোনো একটা কোম্পানিতে তৈরি করা হয়। তো ইনকাম স্টেটমেন্ট, ওনারস ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফলো। আপনার হচ্ছে লাস্টে এটা আমরা দেখব না, বাকি ৩ টা দেখব। না দেখলেও যে এখানে ৪ ধরনের আছে এবং ৪ ধরনের নাম জানাটা ইম্পোর্টেন্ট, বিকজ আপনাদের এই এমসিকিউ শর্ট এইগুলাতে তো আসার সম্ভাবনা আছে।
তো যেটা আছে ইনকাম স্টেটমেন্টের ভিতরে আমরা মূলত ইনকাম দেখলেই বুঝি যে এক্সপেন্স আর রেভিনিউ আছে ইনকাম, এই দুটার হিসাব কিতাব শেষে আমাদের যে একটা নেট ইনকাম আসে বা যদি নেট লসও হয় সেটা আমরা বের করি ইনকাম স্টেটমেন্টে। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট যেটা, এটা সামারাইজেস দ্য চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। আমরা জানি যে ওনার্স ইকুইটির ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট গুলার প্লাস মাইনাস হয়ে যে সময়টা আসবে সেটা আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্টে হিসাব করব। আর ব্যালেন্স শিট বলা যায় আমরা যে একটা টেবুলার অ্যানালাইসিস মেথড যেটা করছিলাম, এক সাইডে মানে লেফট ইকুয়াল সাইনের লেফট সাইডে যে ভ্যালুটা আছে রাইট সাইডেও সেম ভ্যালু আসে। আমরা এখানে টেবুলার অ্যানালাইসিস এর একটা সারমর্ম ব্যালেন্স শিটে এসে দাঁড় করাবো। তো আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফলো এইটা আমরা দেখতেছি না, বা নামটা আমরা জেনে রাখি। তাহলে আমরা ফার্স্টে চলে যাই ইনকাম স্টেটমেন্ট। তবে আপনার স্টেটমেন্ট গুলো করার জন্য টেবুলার অ্যানালাইসিস অবশ্যই লাগবে। সো এই কোশ্চেন যদি আলাদাভাবে আসে তাহলে দুটো রিলেট করেই আসবে, যে এক নম্বরে দেখা গেলো টেবুলার অ্যানালাইসিস আসলো, দেন 2 নম্বরে আপনাদের কোনো স্টেটমেন্ট বের করতে দেওয়া হলো। তো আমরা লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে টেবুলার অ্যানালাইসিস প্রসেসটা শিখছিলাম। আমাদের কিছু ট্রানজ্যাকশন দেওয়া থাকে, সেখান থেকে আমাদের টেবুলার যে ফর্মটা আছে টেবিল ফর্মে এটা বসাতে হয়। এটা আপনাদের দুইটা ক্লাস আগেই করা হয়েছে, আশা করি এটা সবাই পারেন। তো এখান থেকে এই যেমন কিছু ট্রানজ্যাকশন আছে, এখানে বলা থাকলো প্রিপেয়ার টেবুলার সামারি ফর দ্য ট্রানজ্যাকশন, সাথে বলা আছে প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। তো এখানে এরকম আপনাদের যে কয়টা স্টেটমেন্ট, যদি অল্প নাম্বার হয় তাহলে একটা স্টেটমেন্ট, বা বেশি নাম্বার হলে দুটো তিনটে স্টেটমেন্ট এভাবে তৈরি করতে বলা হবে। তো এটা বললে আপনাকে ফার্স্টে টেবুলার অ্যানালাইসিস যেটা, এটা আপনার শেষ করে দেন এটা করতে যাবেন, তা না হলে বুঝতে সমস্যা হবে। তো আমরা দেখি, আমরা দুইটা ছবি ওপেন করি, একটা পিডিএফ এ এই যে সামারিটা আছে এইটা ওপেন রাখি, আর একটাতে আমি আপনাদের এই স্টেটমেন্ট গুলো দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা একটু টাইম দেন, আমি এটা একটু অর্গানাইজ করে নেই বোঝার সুবিধার জন্য আপনাদের। আচ্ছা, এই যে আমাদের এখানে ইনকাম স্টেটমেন্ট যেভাবে তৈরি করা লাগে সেটা এখানে বের করা হয়েছে। প্রথমে আপনার যে অর্গানাইজেশনের নাম আছে সেটা দিবেন, দেন ইনকাম স্টেটমেন্ট কথাটা লিখবেন, দেন যে মাসের লাস্টে, মানে এটা হচ্ছে একটা মাসের লাস্টে করা হয়, যে মাসের উল্লেখ আছে কোশ্চেনে। দেখেন এখানে জুলাইয়ের কথা বলা ছিল, আমরা মান্থ এন্ডেড জুলাই 31, যে সাল দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। দ্যাট মিনস আমরা এখানে ইনকামের হিসাব করবো, আমাদের কত রেভিনিউ হলো, রেভিনিউ মানে ইনকাম, আর কত কস্ট হলো। তো আমরা টেবুলার অ্যানালাইসিস দেখলে এখানে আমরা জানি রেভিনিউ এর যে ঘরটা আছে এই ঘরে সকল ইনকাম আমাদের দেওয়া থাকে। তো এটা আপনাদের লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে এখানে রেভিনিউ মূলত একই ধরনের রেভিনিউ ছিল। এখানে 4 নম্বরে ইনকাম হয়েছে আর হচ্ছে 6 নম্বরে। তো দেখেন 4 আর 6 যে ট্রানজাকশন আছে, 4 এ বলা আছে সার্ভিসেস টু ক্লায়েন্টস ফর ক্যাশ টাকা, মানে এটা সার্ভিস রেভিনিউ। আবার 6 নম্বরে বলা আছে সার্ভিসেস ফর ক্লায়েন্ট, মানে এটা একটা সার্ভিস রেভিনিউ। এজন্য দুটোই সার্ভিস রেভিনিউ হওয়ার জন্য আমরা একবারে এখানে লিখে দিছি সার্ভিস রেভিনিউ 3500 টাকা। আর অবশ্য আমরা সার্ভিস রেভিনিউ ছাড়া অন্য কোনো রেভিনিউ দেখি নাই। যদি অন্য কোনো রেভিনিউ এখানে থাকতো তাহলে একাধিক লিখে আমাদের সামারি আকারে লিখতে হতো। নিচে যেমন এখানে এক্সপেন্সের জন্য আমরা দেখবো, এরকম সামারি আকারে, মানে দুইটা থাকলে দুইটা এখানে লিখে নিচে একটা যোগ দিতে হতো। আমরা এক্সপেন্সে যেমন একাধিক এক্সপেন্স যেভাবে যোগ দিছি ওইভাবে। যেহেতু এখানে একটা সার্ভিস রেভিনিউ আছে তাহলে সেটা আমরা লিখে দিলাম সার্ভিস রেভিনিউ 3500 টাকা। ওকে। তারপরে দেখেন এখানে ফরম্যাটিং এর একটা বিষয় আছে, রেভিনিউ ডেবিট ক্রেডিট লেখার সময় যেরকম একটু সরে সরে লিখতে হতো এটাও সেরকম একটু ডানে সরে। এরপরে আমরা সেই এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস কোথায় কোথায় আছে টেবুলার অ্যানালিসিসটা আপনারা খেয়াল করলেই
বুঝতে পারবেন। এই যে আমাদের ট্রানজাকশন নাম্বার কততে, টেবুলার অ্যানালাইসিস করা থাকলে এটা লিখতে অনেক সুবিধা, না হলে প্রত্যেকটা ট্রানজাকশন নাম্বার আপনার পড়া লাগবে। এটা হচ্ছে 2 নম্বরে আছে 800 এক্সপেন্স, তারপরে এখানে 7 নম্বরে আছে 3 ধরনের এক্সপেন্স। ওকে, তাহলে আমরা 2 নম্বর আর 7 নম্বরটা দেখে আসি। পেইড এত জুলাই ফর রেন্ট অফিস এক্সপেন্স, তার মানে এটা হচ্ছে রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স 800। আর ছিল 7 নম্বরে আপনার 3 ধরনের এক্সপেন্স ছিল। স্যালারি এক্সপেন্স ছিল 500, ইউটিলিটি এক্সপেন্স ছিল 300 আর সাপ্লাইজ এক্সপেন্স ছিল 100। সো এখানে একাধিক এক্সপেন্স আছে বলে আমরা লিখলাম। লিখে এইটা কিন্তু আমরা ডান যে কলামটা, এটা হচ্ছে নিট হিসাবের কলাম। নিট হিসাবের কলামে আমরা লিখলাম না, মোটামুটি একটা অনুমান করে নিবেন যে এখানে দুটো কলাম আছে। এই জন্য আমাদের যেহেতু এগুলো হচ্ছে টোটাল আমরা বের করি না, এই জন্য লেফটে লিখলাম। টোটালটা যখন বের করলাম এখানে একটা দাগ দিলাম। টোটালটা বের করা হলে আমরা আবার নিট যে হিসাবের যে ঘরটা সেখানে লিখে দিলাম। এইগুলা যোগ দিলে হয় 1700। নেট নেট যে ইনকামটা হলো সেটা হচ্ছে 3500 থেকে 1700 ভাগ দিলে 1800 টাকা। এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, এবং ইনকাম স্টেটমেন্ট শেষ হলে ডাবল লাইন দিয়ে দিবেন। তো আশা করি কারো ইনকাম স্টেটমেন্ট বুঝতে অসুবিধা নাই, বিকজ এটা আমরা লাস্ট ক্লাসে সম্ভবত একবার দেখছিলাম। তো আমরা তার পরেরটাতে চলে যাই। এটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট যেটা আছে এটাও আগের মতোই, ফার্স্ট অর্গানাইজেশন নাম লিখতে হবে, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট লিখলেন, মান্থ এন্ডেড যে হিসাবটা সেটা লিখলেন। তো এখানে আপনাদের যে বিষয়গুলো আনা লাগবে সেটা হচ্ছে এই যে ওনার্স ইকুইটি, আমি এটা একটু বড় করে দেখাই। ওনার্স ইকুইটি যে সেকশনটা আছে এর ভিতরে যে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের হিসাবগুলো আমাদের আনা লাগবে। ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স, এর হিসাবগুলো আমাদের এই ওনার ইকুইটি স্টেটমেন্টে আনতে হবে। তো এটা আপনাদের বলা হয়েছিল যে ফার্স্টে এইটা ওনার্স ক্যাপিটাল আর জুলাই 1, যেহেতু আমরা 31 জুলাইয়ের জন্য বের করতেছি, জুলাই 1-এ আপনারা এখানে কোনো কিছু জুলাই 1, আচ্ছা, যদি 1 তারিখের জন্য কোনো ইনভেস্টমেন্ট এখানে দেওয়া নাই, 1 তারিখের জন্য কোনো ইনভেস্টমেন্ট দেওয়া থাকলে আমরা সেটা এখানে তাহলে তো জিরো হবে হ্যাঁ লিখবো, আর না হলে আমাদের প্রত্যেকটার জন্য ক্যাপিটাল জুলাই 1 তে 0 লিখে দিব, এটা আপনাদের মনে আছে। দেন হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্টটা হলো, এখানে ইনভেস্টমেন্টের বিষয়গুলো ডেট দিয়ে উল্লেখ দেওয়া নাই, এজন্য সমস্যা হয়েছে। এগুলো কিন্তু তারিখ না, এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। জুলাই 1 এইরকম কোনো কিছু দেওয়া নাই যে জুলাই 1 এ থাকলে আমরা সেটা এখানে লিখতাম। তারপর ইনভেস্টমেন্ট হয়েছে কত, 11,000। ওকে, সেই ইনভেস্টমেন্টে আমরা লিখলাম। আর হচ্ছে নেট ইনকাম, এই দুটো হচ্ছে যোগ হবে। তো একটা জিনিস একটু দেখেন, আমরা যেহেতু ইনকাম স্টেটমেন্টটা শেষ করেছি তাহলে তো আমাদের এই কষ্ট করে রেভিনিউ আর এক্সপেন্স এই দুটাকে যোগ বিয়োগ করার মাধ্যমে নেট ইনকাম বের করার দরকার নাই। নেট ইনকামটা আমরা আগেই বের করে ফেলছি। আপনারা এখানে অ্যাড বা লেস এই দুটো না লিখলেও সমস্যা নাই, এখানে বোঝানোর জন্য যে এই দুটো অ্যাড হবে আর এই দুটো লেস হবে। তো অ্যাড এর ভিতরে আমাদের হতে পারে কি কি, একটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা সেটা অ্যাড হতে পারে, আর হচ্ছে নেট ইনকাম যেটা আমরা আগে বের করে আসছি, এই দুটো হচ্ছে আমাদের অ্যাড হবে। বিকজ আপনি দেখেন এখানে যে ওনার্স ইকুইটি যে সেকশনটা আছে এখানে যে ফর্মুলাটা, এখানে ক্যাপিটাল আছে মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, আমরা রেভিনিউ আর এক্সপেন্সের সামারি করে পেয়েছি নেট ইনকাম। এই জন্য নেট ইনকামটা আমরা সরাসরি ইউজ করব, আর ড্রয়িংটা বিয়োগ দিব, আর ওনার্স ক্যাপিটাল মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা আমরা যোগ দিব। তো এই জন্য আমরা যে অ্যাড যে সেকশনটা এর ভিতরে ইনভেস্টমেন্ট আর নেট ইনকামটা লিখে দিলাম, এই দুটো হলো যোগ হয়ে যে সামারিটা সেটা এই সাইডে চলে গেল, যেটা নেট হিসাবের নেট হিসাবের যে কলামটা আছে এখানে। তো এখান থেকে আমাদের মাইনাস হবে ড্রয়িংস। তো ড্রয়িংসও আমরা এই টেবল অ্যানালাইসিস শেষে দেখবো যে এখানে কত আছে। ড্রয়িং ছিল হচ্ছে 1000। ওকে, ড্রয়িংস আমরা 1000, যদি ড্রয়িংস একাধিক হতো তাহলে আমাদের এখানে একাধিক লিখে একটা সামারি বের করে সেইটা নিট হিসাবে এখানে নিতে হতো, যেমন আমরা এক্সপেন্সের জন্য বের করছিলাম, অনেকটা এরকম। তো ড্রয়িংসটা আমরা রাইট সাইডে নিয়ে নিলাম। দেন আমাদের বের করতে হবে হচ্ছে ক্যাপিটাল জুলাই 31, মানে মাসের শেষে আমাদের কত ক্যাপিটাল আছে। তাই এখান থেকে আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে 11,800 ক্যাপিটাল পেয়ে গেলাম। সো আমাদের যখন হিসাবটা ক্লোজিং তখন ডাবল কোটেশন দিতে হবে।
তো আপনারা অনেকেই উপস্থিত আছেন, এখন অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে রাখি, তারপরের স্টেটমেন্টে যাব। যদি কেউ মিস হয়ে যান কমেন্ট করে দিবেন। ওকে, আমরা নেক্সট যে স্টেটমেন্টটাতে আসবো সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট বলতে আসলে বোঝাচ্ছে আমরা এই যে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনের লেফট সাইডে যেটা আছে সেটার একটা সামারি বের করব, রাইট সাইডে যা যা আছে তারও একটা সামারি বের করব। অ্যাসেট আর লায়াবিলিটিস এন্ড ওনারস ইকুইটি। তো এখানেও আমাদের টেবল অ্যানালাইসিস এর মতো বোথ সাইডে একটা সমান সমান হিসাব হবে। দেখেন এখানে আমাদের 15,500, নিচের নেট হিসাবেও 15,500 আসছে। তো এইটা করতে গেলে আমাদের দুইটা সেকশন, আগের মতোই আমরা অর্গানাইজেশনের নাম লিখলাম, ব্যালেন্স শিট লিখলাম, দেন তারিখ দিলাম, দেন অ্যাসেট লিখলাম। অ্যাসেটের আন্ডারে কি কি আছে, অ্যাসেটের আন্ডারে আমাদের যে কয়টা অ্যাকাউন্ট লাগছিল সেইগুলোর হিসাব আমরা এখানে লিখব। দেখেন ফার্স্টে আমাদের ক্যাশ। আমরা টেবুলারে তো প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য ক্যাশে হিসাব করতাম, বাট এই শিটে এসে যেগুলো শিট আমরা তৈরি করতেছি এইগুলোতে এসে সামারিটা লিখবো। আমরা ক্যাশের জন্য সামারি কত আসছে, 10,500। তাহলে আমরা সেই ক্যাশের সামারি দিয়ে দিলাম 10,500। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, এটার সামারি কত, 2,000। অ্যাকাউন্ট রিসিভেবল এটার সামারি 2,000। দেন ইকুইপমেন্ট হচ্ছে 3,000, ইকুইপমেন্ট 3,000। এট লাস্ট আমরা টোটাল অ্যাসেট হিসাবটা করলাম 15,500। তাহলে এটা হচ্ছে আমাদের একটা নেট হিসাব, এই জন্য নিচে একটা আমরা দাগ দিয়ে দিয়েছি, ডাবল দাগ। তারপরে আমরা চলে আসি লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি। যেহেতু এটা ইকুয়ালের ডান সাইডে আছে, ইকুয়ালের বাম সাইডের হিসাব শেষ, ইকুয়ালের ডান সাইডের হিসাব করবো, এই জন্য দুটো আমরা একবারে লিখে দিছি, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। তো এখানে যে ফিল্ড গুলো আছে, তো সেই ফিল্ড গুলো আমরা লিখি। দেখেন এই লায়াবিলিটি হেডিং এর ভেতরে আছে দুটো অ্যাকাউন্ট, এর জন্য লায়াবিলিটি অনেকটা হেডার হিসেবে কাজ করছে, আর এই দুটো হচ্ছে একটু ডানে সরে আমাদের লিখতে হচ্ছে যে লায়াবিলিটিস এর আন্ডারে আছে এরা। তো এখানে নোট পেয়েবল 700 ছিল, নোট পেয়েবল 700। দেন অ্যাকাউন্ট পেয়েবল আছে, অ্যাকাউন্ট পেয়েবল 3,000। তারপরে আমরা টোটালের হিসাবে আসলাম যে টোটাল লায়াবিলিটিস কত আছে। আপনার টোটালের লেখার স্টাইলটা দেখলে একটু খেয়াল করবেন যে টোটাল হচ্ছে মেইন যে অ্যাকাউন্ট গুলো লিখতেছি তার থেকে একটু ডাইনে সরে আছে। তো আপনারা লেখার সময় ফরম্যাটিং গুলো একটু বাসায় যখন প্র্যাকটিস করবেন খেয়াল করবেন। তাহলে টোটাল লায়াবিলিটিসটা আমরা পেয়ে গেলাম এখান থেকে 3,700। দেন আরেকটা বাকি আছে আমাদের ওনার্স ইকুইটি যে সেকশনটা, এর আন্ডারে কি কি অ্যাকাউন্ট আছে। ওনার্স ইকুইটি আন্ডারে আমরা এখানে প্রত্যেকটা ওনার্স ক্যাপিটাল আছে, ওনার্স ক্যাপিটাল 11,000। ওনার্স ক্যাপিটাল যেটা আছে এখানে আমরা এখানে 11,800 লিখে দিলাম। এটা কিভাবে আসলো, এইটা আসছে কিন্তু দেখেন ইকুইটি স্টেটমেন্ট এখান থেকে, কারণ ইকুইটির টোটাল হিসাব আমাদের আগেই হয়ে গেছে ইকুইটি স্টেটমেন্ট যেটা আছে। তো দ্যাট মিন্স আপনাদের যদি দিতে হয় দিলে কিন্তু একটার সাথে রিলেটেড, তার মানে আপনাদের এইটা না দিয়ে এইটা দেওয়া যাবে না। আবার এইটা করার জন্য উপরের ইনকাম স্টেটমেন্ট লাগে, দিলে এগুলো সিকোয়েন্সিয়ালি সবগুলো দিতে হবে। তো এখান থেকে আপনাদের বলে রাখি এটা যেহেতু একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত, এরকম সম্পর্কযুক্ত জিনিস দিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। আমি অ্যাসাইনমেন্ট এখনো ভাবি নাই, এটা এমন হতে পারে ওই যে আমরা জার্নাল শিখছি, জার্নালের সাথে রিলেশন ছিল কোনটার, জার্নালের সঙ্গে রিলেশন ছিল লেজারের। আমি একটা একটা হ্যাঁ আপনাদের আমি অনেকগুলো ট্রানজাকশন দিলাম দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, যে বললাম এটা থেকে জার্নাল বানান, জার্নাল সেখান থেকে লেজার বানান, এবং সেই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বানান। আপনাদের 1 সপ্তাহ সময় দিয়ে দিলাম, আপনারা ওই ট্রানজাকশন গুলো দিয়ে এগুলো তৈরি করে সাবমিট করে দিবেন। বা এখানে এমন হতে পারে এটা দিয়ে বললাম টেবল অ্যানালাইসিস বানান, সেখান থেকে যে 3টে স্টেটমেন্ট, এই যে 3টা শীট আছে এই 3টা শীট বানাতে দিলাম।
তাহলে আপনাদের রিভাইজ হয়ে যাবে, এক্সামের সময় যদি আসে সেটাও পারবেন, বা অ্যাসাইনমেন্টও জমা দিলেন আপনাদের ভালো মার্কসিং আসবে। স্যার অ্যাসাইনমেন্টটা কি হাতে করব নাকি ওয়ার্ড হ্যাঁ ফাইলে? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা হাতে করবেন। হাতে যদি আপনারা কেউ যদি কেউ আপনারা টাইপ করতে চান, সবাই তো আসলে এগুলো টেবিল টেবিল আনা বা এগুলো লেখা হয়তো এক্সপার্ট না, তাইলে আপনারা এসব করতে পারেন। তো ওয়ার্ড ফাইলে কিন্তু সাবমিট হবে অবশ্যই পিডিএফ আকারে, হাতে লিখলেও পিডিএফ বানিয়ে দিতে হবে, আর ওয়ার্ড করলে তো পিডিএফ ওয়ার্ড বানানো ফাইলে। কোনো বিষয় না। জি আচ্ছা স্যার। তবে আমি আপনাদের ইন্সপায়ার করবো আপনার হাতে লেখেন, বিকজ যদি আপনারা কেউ একজন কষ্ট করে ওয়ার্ড ফাইলে যদি করেন, অন্য এটা কপি করতে খুবই সুবিধা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে ওনার্স ক্যাপিটাল যেটা, এটা আমরা আগের ইকুইটি স্টেটমেন্ট থেকে পেয়ে গেলাম 11,800। দ্যাট মিন্স এই যে সামারিটা এটা ছিল 11,800, এর জন্য আমাদের নিট হিসাবে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। লায়াবিলিটি ছিল 3,700, আর ওনার্স ক্যাপিটাল হলো 11,800, যোগ দিলে দেখেন 15,500 হলো। তাহলে এই দুটো যদি আপনার এক হয়ে যায়, দ্যাট মিন্স আপনি ঠিক আছেন। তো এখানেও লেখা শেষে দুটো ডাবল লাইন টেনে দিবেন। তো এই তিনটে স্টেটমেন্ট কারো বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা তো পাচ্ছি না। হ্যাঁ, সমস্যা থাকার কথা না। তো আপনাদের সিটি এর সিলেবাস হচ্ছে এই পর্যন্ত। তো এই টপিকস গুলো আমি ক্লাসে আবার আপনাদের লিখে দিব, এই টপিকস এর উপরে আপনাদের সিটি হবে। তো প্রিভিয়াস এই সিটির যে টপিকস গুলো আছে এর ভিতরে প্রিভিয়াস কোনটা যদি সমস্যা থাকে তাহলে সেটা আজকে আপনাদের সাথে ডিসকাস করা হবে, বিকজ এর পরেই তো আপনাদের সিটি হবে, তো আপনারা তো ডিসকাস করার টাইম পাবেন না। তাহলে কেউ একজন একটু বলেন যে আমরা কি কি টপিকস পড়েছি, কার মনে আছে? সে একটু এসে বলেন যে আমরা এই টপিকস গুলা শেষ করেছি। আচ্ছা, মাসুম মোল্লা, আপনার কি মনে আছে? স্যার মিডের পর থেকে? হ্যাঁ, মিডের পর, মিডের পর স্যার থেকে মিডের কি কি পরে তো স্যার আমরা স্যার লেজার একটা জার্নাল করা হয়েছে, কিন্তু জার্নালের আপনার বেসিকটা শিখছিলাম মিডের আগে। জার্নালের জি স্যার, হ্যাঁ জার্নালে ওগুলো তো মিডের আগেই ছিল। না না, মিডের আগে জার্নালের বেসিকটা শিখছিলাম, কিন্তু জার্নালের আরো দুটো প্র্যাকটিস, দুটো বা একটা একটু একটু ক্রিটিক্যাল ট্রানজেকশন দিয়ে প্র্যাকটিসটা আমরা মিডের পরে হ্যাঁ, জি করছি স্যার, যতটুকু মনে পড়ে। ইনজেকশন ছিল, হ্যাঁ। হ্যাঁ, জার্নালটা পড়া হয়েছে। দেন তারপর স্যার লেজার তো পড়ছি আমরা, লেজারের ইয়েটা। লেজার, হ্যাঁ হ্যাঁ, জার্নাল পড়া হয়েছে, লেজার পড়া হয়েছে। জি স্যার। দেন তারপর স্যার এই ট্রাবল, হ্যাঁ এরপরে স্যার এই মানে অ্যাকাউন্টিং এর ফাইনাল অ্যাকাউন্টিং এর যেটা ট্রাবুলার থেকে আমরা যে স্টেটমেন্ট গুলো পড়তেছি স্যার, এটা আচ্ছা তো আচ্ছা, না একটা বাদ গেছে, ট্রায়াল ব্যালেন্স ছিল কিন্তু ওই হ্যাঁ লেজার ট্রায়াল ব্যালেন্স। থেকে। হ্যাঁ, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বানানো ছিল, এখানে ছিল জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। ওকে, আর এদিকে এসে আমরা শিখলাম টেবুলার অ্যানালাইসিস স্যার স্টেটমেন্ট আর স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে টোটাল বলা যায় 5টা টপিকস। এই 5টা টপিকস এর উপরে আপনাদের এমসিকিউ আর শর্ট কোশ্চেন। তো এই 5টা টপিকস থেকে কারো কোনো সমস্যা থাকলে আমরা প্রিভিয়াস যে ক্লাস আছে সেগুলো একটু রিভিউ দিব, বিকজ আপনাদের সিটিটা ভালো হোক এটাই চাচ্ছি। অন্য সাবজেক্টের স্যাররা কেমন কি নাম্বার দিবে জানি না, আমার ইচ্ছা তো আপনাদের ভালো, যাতে করে ভালো নাম্বার আপনারা পান। এজন্য কারো যদি এই 5টা টপিকস এর সমস্যা থেকে থাকে তাহলে বলেন, এগুলো ডিসকাস করব। সিক্স এ ব্যাচের সিয়ার টুম্পা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যে 5টা বা 6টা টপিকস এর নাম বললাম, সে কোনটা কি আপনার সমস্যা আছে? স্যার আমার ওই যে টেবিল অ্যানালাইসিস একটু প্রবলেম ছিল, কিন্তু ওটা আমি ভিডিও দেখলে বুঝতে পারবো স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তো অন্যদের কি অবস্থা? অন্য কারো সমস্যা থাকলে বলেন, আমি আপনাদের জন্য এই তো আধা ঘন্টা শুধুমাত্র সমস্যা সলভের জন্য আজকে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বলতে আনিজি লাগে আমি তাহলে আপনাদের টুকটাক দুজনকে জিজ্ঞাসা করি, সমস্যা না থাকলে তো খুবই ভালো, আপনাদের সবারই এক্সাম ভালো হবে। সালমান জামান, আপনি শুনতে শুনতে পান? সালমান জামান, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আপনি কি সবগুলো ক্লাস করছেন?
না স্যার আমার সবগুলো ক্লাস করা হয়নি, মাঝখানে কিছু ক্লাস মিস গেছে, ওগুলো স্যার ভিডিও আচ্ছা, আমি যে টপিকস দেখবেন গুলো সেই আপনাকে জন্য। বললাম এর ভিতরে আপনি কোন টপিকস এর ক্লাসটা করেন নাই? স্যার আপনি যে টপিকস গুলো করাইছেন তার মধ্যে ধরেন স্যার সবগুলো তো স্যার করতে পারিনি, আচ্ছা, শুধু অল্প। লেজার বা ট্রায়াল ব্যালেন্স এই যে সেই ক্লাসগুলো করছিলেন? না স্যার এই ক্লাসগুলো স্যার করিনি। আচ্ছা, জার্নাল জার্নালে ক্লাসটা কি দেখা হ্যাঁ হয়েছিল? স্যার জার্নাল ক্লাসটা স্যার করছিলাম। স্যার আমি একটু কথা বলতাম স্যার। হ্যাঁ জি বলেন। স্যার লেজারের ট্রায়াল ব্যালেন্সটা একটু দেখাই দিন স্যার, হয়তো অনেকের প্রবলেম থাকতে পারে বা লেজার আর আমারই। ট্রায়াল ব্যালেন্স, ওকে ওকে ওকে, ঠিক আছে। লাস্টে আমরা লাস্ট 2 ক্লাস নিয়ে বা 3 ক্লাস নিয়ে দেখছি টেবল অ্যানালাইসিস আর এই ব্যালেন্স শিটের বিষয়গুলো, এই শিটের বিষয়গুলো, এগুলোতে কারো সমস্যার কথা না। তাহলে আপনাদের সমস্যা হলে হতে পারে লেজার আর ট্রায়াল ট্রায়াল ব্যালেন্সে। ব্যালেন্স। ওকে, ঠিক আছে। তাহলে লেজার আর ট্রায়াল ব্যালেন্স কোথা থেকে পড়ানো হয়েছিল? আপনারা আমাকে 1 মিনিট টাইম দেন, আমি একটু ডকুমেন্ট গুলো দেখি কোথা থেকে পড়িয়েছিলাম আপনাদের। আচ্ছা, আমি খুঁজে পেয়েছি। আর একটা জিনিস, আপনাদের সবগুলো টপিকস এর কিন্তু ডকুমেন্ট দেওয়া হয় নাই মানে কিছু টপিকস, যেমন লাস্টে যে টেবল অ্যানালাইসিস বা ব্যালেন্স শিট, যে শিটের বিষয়গুলো, এগুলো কিন্তু বই থেকে দেখানো হয়েছে। তো বইটা আপনাদের সঙ্গে শেয়ার করাই আছে। তো আপনারা ভিডিওটা দেখলে যদি দেখেন বই, তাহলে বইয়ের কত পেজ আছে দেখে ওখান থেকে একটু বের করে নিবেন। Okay. ওকে, আর লেজারের এটা আপনাদের লেজার ট্রায়াল ব্যালেন্স নামে একটা ফোল্ডারে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, লেজার এত ডিটেইলস তো দরকার নাই, আমি জিস্ট জিনিসটুকুতে আপনাদের চলে যাই। আচ্ছা, কিন্তু এমসিকিউ, যেহেতু এমসিকিউ এর জন্য কিন্তু এই যে এমসিকিউ এর জন্য কিন্তু এই বিষয়গুলো আপনাদের লাগবে, যে লেজার ইজ কল্ড দা কিং অফ অল বুকস। তাহলে যদি আপনি না জানেন তাহলে অ্যান্সার তো লেজার দিবেন না জার্নাল দিবেন না ট্রায়াল ব্যালেন্স দিবেন, কনফিউজড হয়ে যাবেন। বা লেজারের আরো কিছু নাম আছে দেখেন, পার্মানেন্ট রেকর্ডিং, ক্লাসিফাইড অ্যাকাউন্টস, ফিনান্সিয়াল পিকচার, স্টোর হাউস অফ ইনফরমেশন, এগুলো হচ্ছে আমাদের লেজারের নাম। তো এটা বলা হয়েছিল যে লেজার ছিল 2 রকম, একটা ছিল 4 কলাম লেজার। আচ্ছা, আমি আপনাদের বলি, একটা ছিল 2 কলাম লেজার, একটা ছিল 4 কলাম লেজার। আমরা একটা শিখছিলাম, আমরা যেটা শিখছিলাম সেটাতে আমরা চলে যাই। আমি একটা এক্সাম্পলে চলে যাই, যে আমরা শিখছিলাম হচ্ছে এই ফরম্যাটিং। আচ্ছা, আমাদের এই লেজারে মূলত কি করা লাগে এটা আমি একটু আপনাদের মনে মনে করিয়ে দেই। এট ফার্স্ট আমাদের কিছু ট্রানজাকশন দেওয়া থাকে, এটা নরমালি ডেট উল্লেখের মাধ্যমে দেওয়া থাকে, এত তারিখে এই ট্রানজাকশন গুলো হয়েছে। এখান থেকে আপনার লেজার অ্যাকাউন্ট বানানো লাগে। লেজার অ্যাকাউন্ট মানে হচ্ছে আমরা প্রত্যেক ধরনের অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা হিসাব তৈরি করব। যেমন আপনারা যদি জার্নালের কথা যদি ভাবেন, জার্নাল যখন আমরা বানাই তখন একটা ট্রানজাকশনে যত ধরনের অ্যাকাউন্ট আছে সব কিন্তু আমরা একটা টেবিলের ভিতরে লিখি। যেমন ফার্স্টে এটা আছে কি, ইনভেস্টেড টাকা 1,25,000 ইন ক্যাশ। দ্যাট মিনস এখানে ক্যাশ অ্যাকাউন্ট আছে আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। এই দুটা জিনিসই আমরা একই টেবিলে লিখি। নেক্সট যেটা আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, মানে হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এইগুলো সব আমরা একটা টেবিলে লিখি, কিন্তু যেটা লেজার, এটা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা একটা টেবিল বা একটা সামারি তৈরি করব। এর জন্য ফার্স্টে আমাদের কি করা লাগে? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে ট্রানজাকশন গুলো দেওয়া আছে এর ভিতর থেকে কি কি অ্যাকাউন্ট আছে এগুলো আমাদের খুঁজে বের করা লাগে। যেমন দেখেন, তো যেহেতু ডিটেইলস প্রিভিয়াস ক্লাসে আছে, আমি আজকে আপনাদের সামারি আকারেই দেখিয়ে যাব। যেমন এইগুলো যে অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে দেখেন ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট আছে। তাহলে আমরা ফার্স্টে লিস্ট অফ অ্যাকাউন্টে ফার্স্টে ক্যাশ অ্যাকাউন্টটা লিখে নিলাম। এই জিনিসটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য, এটা আপনারা রাফে
ফার্স্টে এটা বের করে নিবেন যে কি কি অ্যাকাউন্ট আছে। তারপরে বুঝলাম এখানে অবশ্যই ক্যাপিটাল অ্যাকাউন্ট এর কথাটাও বলা আছে, তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটাও লিখে নিলাম। তারপরের যেটা আমরা অ্যানালাইসিস করি, এখানে অ্যাডভার্টাইজ এর কথা আছে আর অবশ্যই ক্যাশ লাগবে, তার মানে ক্যাশ আর অ্যাডভার্টাইজ। তো যেহেতু ক্যাশ আমরা নিয়ে নিছি, দরকার নেই, আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা লিখলাম। সো এইভাবে আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত ট্রানজাকশন গুলো অ্যানালাইসিস শেষ করে কি কি অ্যাকাউন্ট আছে সেটা আমরা বের করে নিলাম। এই যে আমরা ওইগুলো ট্রানজাকশন যেগুলো দেওয়া সব অ্যানালাইসিস করলে আমরা পালাম এই 9টা অ্যাকাউন্ট এখানে আমাদের আছে। খুব ভালো কথা। এখন আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমরা হিসাবগুলো বের করব। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি এইটাকে দুইটা ফাইল ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের যেহেতু 6 মিনিট শেষে মিটিংটা এন্ড হবে, তাহলে তখনই আমি ওপেন করব। আপাতত এখান থেকেই দেখিয়ে নিই। তাহলে আমরা বুঝলাম যে এখানে 9টা অ্যাকাউন্ট আছে, তাহলে এই প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমরা একটা সামারি বের করি। তো দেখেন ফার্স্ট এরটা আমাদের হচ্ছে ক্যাশ লেজার। এখানে লেজার টেজার কিছুই লেখার দরকার নেই, শুধুমাত্র উপরে হেডিং এ ক্যাশ লিখলে হচ্ছে, আর অ্যাকাউন্ট কোড লিখে ফাঁকা রাখবেন। যে এইখানে যখন প্র্যাকটিক্যালি ইউজ করা হয় তখন এখানে একটা কোড অ্যাসাইন করতে হয়। তো দেন হচ্ছে আমাদের যে ফরম্যাটিংটা আছে একটু দেখেন, ডেট দিতে হয়, অ্যাকাউন্ট টাইটেল দিতে হয়, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। তো ব্যালেন্স হচ্ছে আমাদের এখানে সামারি, ডেবিট যেটা আছে, ডেবিট যেটা বড় হবে বইটা থেকে আমরা অন্যটা বিয়োগ দিয়ে সামারিটা এখানে লিখবো। আমি দুই একটা এক্সাম্পল দেখালে আপনারা বুঝতে পারবেন। তো এখন আমাদের ট্রানজেকশন গুলো থেকে দেখতে হবে কোনটায় কোনটায় ক্যাশ রিলেটেড বিষয় আছে। তো আমরা চলে যাই। তো দেখেন 1 নাম্বার যেটা আছে, হি ইনভেস্টেড টাকা 1,25,000 ইন ক্যাশ। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ক্যাশের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তো ক্যাশের পরিমাণ বৃদ্ধি যদি পায় তাহলে কি হয়, আপনাদের চার্টটা কি মনে আছে? মনে থাকার কথা, অনেকবারই পড়া হয়েছে। ক্যাশ বাড়লে ডেবিট হয় না ক্রেডিট হয়? স্যার মনে হয় স্যার ক্যাশ বাড়লে তো স্যার ডেবিট হয়, হ্যাঁ, ডেবিট হয়। ওকে, আর এখানে অ্যাকাউন্ট যে টাইটেল আছে এখানে অবশ্যই মাথায় রাখা লাগবে, আমরা এখানে হচ্ছে যার রেসপেক্টে মানে ক্যাশের সঙ্গে অন্য যে অ্যাকাউন্টটা আছে সেটা আমরা এখানে লিখবো। তো আমরা এটাতে দেখলাম যে হি ইনভেস্টেড ক্যাশ টাকা, দ্যাট মিন্স এখানে দুইটা অ্যাকাউন্ট ছিল, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। এজন্য আমরা এখানে লিখছি হচ্ছে ক্যাপিটাল। এখানে ক্যাশের সঙ্গে অন্য যে অ্যাকাউন্টটা হবে অ্যাকাউন্ট টাইটেলে সেইটা যাবে। এখানে ক্যাপিটাল, ডেবিট টাকা লিখলাম, যেহেতু আমাদের এর ভিতরে সামারি করলে ডেবিট, এখানে আছে ব্যালেন্স মানে নিট হিসাবে লিখবো যোগ বিয়োগ দিয়ে, তাহলে ব্যালেন্স যদি শুধু ডেবিট আছে আমরা ডেবিটে লিখে দিলাম 1,25,000। ওকে, দেন আবার এখানে যান কোথায় ক্যাশ আছে, তারপরে পেইড টাকা 3,000 আছে, দ্যাট মিন্স এখান থেকে আপনার ক্যাশ টাকা কমে গেছে আর এক্সপেন্স বৃদ্ধি পাইছে। দ্যাট মিন্স এখানে আমাদের যে ক্যাশ আছে এই 3 নাম্বার ট্রানজাকশনে ক্যাশ আছে, ক্যাশটা কমে গেছে, দ্যাট মিন্স ক্যাশ হচ্ছে কি ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর হ্যাঁ, আর ক্যাশের সঙ্গে আমাদের অন্য একটা অ্যাকাউন্ট আছে হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্ট টাইটেলে লিখে দিব অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আর এটা হচ্ছে ক্রেডিট হলো। তাহলে আমরা যদি সামারি আকারে লিখতেছি তাহলে আমাদের ডেবিট ক্রেডিট হলেই মাইনাস দিতে হবে, তাহলে ডেবিট থেকে 3,000 বাদ দিলেও ডেবিটের পরিমাণই বেশি থাকে, এজন্য আমরা ডেবিটের ঘরে লিখলাম। সাপোজ যদি খরচটা হতো আপনার 3 লাখ, তাহলে 3 লাখ বিয়োগ দিলে হতো কত, 1,75,000, সেটা আমরা লিখতাম ক্রেডিটের ঘরে, কিন্তু যেহেতু বিয়োগ দেওয়ার পরে ডেবিট বড়, এজন্য ডেবিটের ঘরে 1,22,000 লিখলাম। তো এইভাবে আমাদের খুঁজতে হবে যে কোথায় কোথায় ক্যাশ অ্যাকাউন্ট আছে। তো এখানেও ক্যাশ আছে, রিসিভড ক্যাশ টাকা 22,000 ফর সার্ভিস প্রোভাইডেড। তাহলে এখানে হচ্ছে আপনার সার্ভিস রেভিনিউ হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট, আর আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ। তো যেহেতু ক্যাশ বৃদ্ধি পাচ্ছে তাহলে ক্যাশ হবে ডেবিট। তো আশা করি বুঝতে পারছেন, সার্ভিস রেভিনিউ ক্যাশ ডেবিট এর সঙ্গে আবার যোগ হলো। তো আরেকটা দেখি, তারপরে দেখেন পারচেজড অফিস সাপ্লাইস অন অ্যাকাউন্ট টাকা 10,000, এখানে ক্যাশের কোনো নাম গন্ধ নাই, তাহলে এটা আমাদের আসবে না। এর পরেরটাতে হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, তাহলে 21 নম্বরে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ টাকা 4,000, তাহলে এখান থেকে ক্যাশ টাকা উঠায় ফেলছেন, দ্যাট মিন্স এখানে একটা ক্রেডিট হয়েছে এবং অন্য ক্যাশের সঙ্গে অন্য একটা অ্যাকাউন্ট আছে উইথড্র বা ড্রয়িং। তাহলে 21 নম্বরে ড্রয়িং এবং টাকা উঠাইছেন মানে ক্রেডিট টাকা। ওকে, বিয়োগ দিয়ে দিলাম। তারপরে দেখেন আর কোথায় আছে, আমি একটা ফুল দেখিয়ে দিই। 21 নম্বর গেল। 25 সার্ভিস পারফর্মড অন অ্যাকাউন্ট, এখানেও আমাদের কোনো ধরনের ক্যাশের নামগন্ধ নাই, ক্যাশ নাই, ভালো কথা। তারপরটাতে আছে পেইড টাকা 5,000 ইউটিলিটি এক্সপেন্স, তাহলে ইউটিলিটি এক্সপেন্স একটা অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট ক্যাশ, তো ক্যাশ কমে গিয়েছে, দ্যাট মিন্স এটা ক্রেডিট। তাহলে ইউটিলিটি এক্সপেন্স অ্যাকাউন্ট টাইটেল ইউটিলিটি এক্সপেন্স ক্রেডিট।
ওকে, তাহলে ঠিক আছে। এটাও ডেবিট টাকা যোগ হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের বিষয়। এইভাবে আমরা ক্যাশের জন্য যেমন হিসাব করলাম, ক্যাপিটালের জন্য আমাদের সেম ভাবে হিসাব করতে হবে যে কোন কোন ডেটে ক্যাপিটালের ট্রানজাকশন আছে। আর ক্যাপিটালের সাথে যে যে অন্য অ্যাকাউন্ট সেগুলো আমরা এখানে লিখবো। হ্যাঁ, নরমালি ক্যাশের জন্য হিসাবটা বেশি হয়, অন্যান্য অ্যাকাউন্টের জন্য হিসাবগুলো কম হয়। দেখেন যেমন ক্যাপিটালের জন্য আমি আর দেখে আসি। এপ্রিল 1, আচ্ছা 1 তারিখ তো মনেই আছে আপনাদের যে ফার্স্টে আমরা ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল বাড়লে কিন্তু ক্রেডিট হয়। এটা মনে থাকার কথা যে লিস্টটা দিছিলাম, ওই টেবিলটা একটু দেখলে আপনার মনে আসবে। তো এটা হচ্ছে ক্রেডিটের ঘরে গিয়েছে। তো এইভাবে অন্য যে অ্যাকাউন্ট গুলো আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, তার জন্য আমরা বের করলাম যে 9টা অ্যাকাউন্ট লিখছি, 9টা অ্যাকাউন্ট এখানে বের করা লাগবে। তারপর সার্ভিস রেভিনিউর জন্য বের করলাম, অফিস সাপ্লাইস এর জন্য বের করা হলো, অ্যাকাউন্ট পেয়াবল এর জন্য বের করা হলো। এগুলো সব সেম প্রসিডিউর, আর একটা করে আছে, এজন্য আমি আর ডিটেইলসে গেলাম না, আমি লাস্টে একটা যে দেখিয়ে দেব। আচ্ছা, আরেকটা আমরা চলে আসি অ্যাকাউন্ট রিসিভেবল, দেখি এইটার বিষয়ে কই আছে। তো আমাদের একটু খোঁজা লাগবে যে কত তারিখে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘটনাটা ঘটবে। তো দেখেন তো, কেউ একজন এখান থেকে পড়ে বলেন যে এত তারিখে ট্রানজেকশনে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, বা একটাও থাকতে পারে, একাধিকটাও থাকতে পারে। কেউ একজন বলেন। স্যার কোশ্চেনটা বুঝিনি, আরেকটু করবেন? বলছি কোন ট্রানজেকশনে অ্যাকাউন্ট রিসিভেবল ইভেন্ট আছে। যেহেতু আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য লেজার বানাবো, তাহলে তো দেখতে হবে যে কোথায় অ্যাকাউন্ট রিসিভেবল আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। Receivable, Received cash 22,000 for service provide. আচ্ছা, কয় 10 10 জুলাই নাম্বারটা। 10 জুলাই। না স্যার, মানে 10 নাম্বারে রিসিভড ক্যাশ 22,000 এটার কথা বলতেছি স্যার। 10 জুলাই না, এখানে এপ্রিল 10। আচ্ছা সরি, এপ্রিল। আচ্ছা সরি এপ্রিল 10 আছে। রিসিভড ক্যাশ টাকা ফর সার্ভিস প্রোভাইডেড, এটা কি অ্যাকাউন্ট রিসিভেবল? না স্যার, মানে রিসিভ রিসিভ ক্যাশ করছে। টাকা এত ফর সার্ভিস প্রোভাইডেড, এটা তো রিসিভ ক্যাশ এত টাকা ফর